আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরো জুম্মান। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। ২ ঘন্টা পরে ঘোষণা করা হবে নতুন অর্থবছরের বাজেট। তবে জাতীয় সংসদ না থাকায় প্রথা ভেঙে এবার অর্থ উপদেষ্টা বেতার ও টেলিভিশনের মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করবেন। দেশের ইতিহাসে এবারই প্রথম বাজেটের আগের অর্থবছরের চেয়ে ছোট হচ্ছে। বাজেটে জুলাই যোদ্ধাদের জন্য থাকছে বরাদ্দ। এছাড়া বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগে আস্থা ফেরানো, কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বাড়ানোর উপর গুরুত্ব দেয়া হবে। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। এমন এক সময়ে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট আসছে যখন অর্থনীতি একযোগে চাপ, সংকট এবং শর্তের ঘূর্ণাবর্তে পাক খাচ্ছে। রাজস্ব আয় কাঙ্ক্ষিত মাত্রায় না পৌঁছানো, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা ও কর্মসংস্থানের সীমাবদ্ধতা এখন সরকারের নীতি নির্ধারকদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রথম এবং বাংলাদেশের ৫৩তম বাজেট পেশ করা হচ্ছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে বাজেট উপস্থাপন করবেন। এবারের বাজেটের আকার ধরা হচ্ছে ৭,৯০,০০০ কোটি টাকা। বিদায়ী অর্থ বছরের মূল বাজেট ছিল ৭,৯৭,০০০ কোটি টাকার। বড় ধরনের বাজেট চাওয়াটা কোনো যৌক্তিক বিষয় নয় এবং বাস্তবসম্মত বাজেট করতে হলে ওটা সম্পদের সাথে সামঞ্জস্য রেখেই করতে হবে, কারণ আমাদের বড় ধরনের ঋণের বোঝার মধ্যে সার্বিকভাবে বাজেটকে ফেলে রাখা এটা সঠিক একটা বিষয় নয়। বাজেটে অভ্যন্তরীণ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,৬৪,০০০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আদায়ের টার্গেট দেয়া হচ্ছে ৫,১৮,০০০ কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে ৩০,০০০ কোটি টাকা বেশি। বাকি ৪৬,০০০ কোটি টাকা আয় করা হবে এনবিআর বহির্ভূত খাত থেকে। রাজস্ব ব্যবস্থাপনা সংস্কার নিয়ে কিছু এখন আন্দোলনও চলমান আছে। সেইটাও আমাদের জন্য একটু দুশ্চিন্তার কারণ। এটা একটা বাড়তি চ্যালেঞ্জ হিসাবে থাকবে, কিন্তু রাজস্ব কাঠামোর সংস্কারটা যে প্রয়োজনীয় সেটাতে কোনো দ্বিমত বোধে কারোরই নাই। শুল্ক নীতির সংস্কারে ৬২৬টি পণ্যের শুল্ক হ্রাস এবং যুক্তরাষ্ট্রের শুল্ক চাপ মোকাবেলায় আরও ১১০টি পণ্যে আমদানি শুল্ক কমানো হচ্ছে, যা দেশীয় শিল্পকে কিছুটা চাপে ফেলতে পারে। নতুন অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৫%। চলতি অর্থ বছরে যা ছিল ৬.৭৫%। এছাড়া আগামী অর্থ বছর শেষে মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনতে চায় সরকার। চলতি অর্থ বছরেও একই লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২,৩০,০০০ কোটি টাকা রাখা হচ্ছে, যা আগের চেয়ে ৩৫,০০০ কোটি টাকা কম। পাশাপাশি কর ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনা হচ্ছে। মার্চেন্ট ব্যাংকের কর হার ৩৭.৫% থেকে কমিয়ে ২৭.৫% করা হচ্ছে। তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান ৫% থেকে বাড়িয়ে ৭.৫% করা হচ্ছে। সবচেয়ে বড় যেটা এখন হচ্ছে সেটা হলো যে আমাদের মূল্যস্ফীতি হ্রাস করা, আমাদের বিনিয়োগকে উৎসাহিত করা এবং আমাদের কর্মসংস্থান সৃষ্টি করে, শোভন কর্মসংস্থান সৃষ্টি করে আমাদের জনগণের ক্রয় ক্ষমতাটা বাড়ানো। বাজেটে জুলাই যোদ্ধাদের জন্য থাকছে বরাদ্দ। এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার সুযোগ সৃষ্টিতে বেতন ভাতা খাতেও বরাদ্দ বাড়ছে। সংসদ না থাকায় ২১ দিন জনমত গ্রহণের পর আগামী ২৩ জুন উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট উপস্থাপন করা হবে চূড়ান্ত অনুমোদনের জন্য। পরে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে ১ জুলাই থেকে বাজেট কার্যকর হবে। সঞ্জয় অধিকারী, ২১শে টেলিভিশন, ঢাকা। ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এলো গত মে মাসে। গেল মে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $২৯৭ কোটি। আগের বছরের একই মাসের তুলনায় যা প্রায় ৩২% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সব মিলিয়ে চলতি ২০২৪-২৫ অর্থবছরের মে পর্যন্ত ১১ মাসে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা মোট $২,৭৫১ কোটি দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল $২,১৩৭ কোটি।
এই হিসেবে 11 মাসে দেশে বেশি রেমিটেন্স এসেছে $613 কোটি বা 28.7%। রেমিটেন্সের এই উচ্চ প্রবৃদ্ধির কারণে ধারাবাহিকভাবে কমতে থাকা বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন বাড়তে শুরু করেছে। ডলার বাজারেও ফিরেছে স্বস্তি। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13 কিলোমিটারের কাজ অর্ধেকও শেষ হয়নি। ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে তাই ভোগান্তির আশঙ্কায় চালকরা। কয়েকটি পয়েন্টে অতিরিক্ত যানবাহন ও পশুর হাট বসায় লিংক রোডগুলোতে বাড়ছে চাপ। তবে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সতর্ক পুলিশ প্রশাসন। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু দিয়ে উত্তরবঙ্গের 23 জেলার গাড়ি চলাচল করে। ঈদে পরিবহনের চাপ বাড়ে কয়েক গুণ। গাড়ির বাড়তি চাপে এলেঙ্গা বাসস্ট্যান্ডে সৃষ্টি হয় যানজট। কোরবানির পশুবাহী ট্রাকের কারণে যানজটের আশঙ্কা করছেন চালকরা। জানান, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 4 লেন চালুর কথা বললেও বেশিরভাগ অংশে মূল সড়কের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। শেষ সময়ে তাই যাত্রী ভোগান্তির আশঙ্কা তাদের। ঈদের কারণে অনেক গরু ট্রাক আসবে, এই জন্য যানজট লেগে থাকে। এই রোডের কোনো গ্যারান্টি নেই, তো একটা দুর্ঘটনা ঘটলে দেরিতে যানজট পাইছি। লোকাল গাড়ি এবং গরুর গাড়ি উল্টাপাল্টা চালানোর কারণে অনেক টাইমে এই যানজটটা হয়ে থাকে। প্রশাসনিক ভাইদের অনুরোধ করব, গরু গাড়িগুলো যেগুলো আছে তাহলে রাত্রে যেন গাড়িগুলো ছাড়ে, দিনের বেলায় রাস্তাগুলো ক্লিয়ার রাখে। সেতু কর্তৃপক্ষ বলছে, ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে সেতুর 2 প্রান্তে 9টি করে বুথ রাখা সহ যানজট মুক্ত রাখতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা যে কোনো যানজট দ্রুত নিরসনের ব্যবস্থায় সচেষ্ট থাকব। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ সহ নানা উদ্যোগের কথা জানায় পুলিশ। 25টি মোবাইল টিম এবং 40টি পিকেট টিম কাজ করবে এবং পাশাপাশি সড়কে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য আমরা প্রতিরোধমূলক ব্যবস্থার পাশাপাশি যদি দুর্ঘটনা ঘটেই যায় তাহলে আমাদের 6টি রেকার এই মহাসড়ককে ঘিরে বিভিন্ন পয়েন্টে অবস্থান করবে। স্বাভাবিক সময়ে যমুনা সেতুতে 24 ঘন্টায় 18 থেকে 20 হাজার যানবাহন চলাচল করলেও ঈদুল ফিতরে 55 হাজারের বেশি পারাপার করেছে। কুরবানির ঈদে এ সংখ্যা 60 হাজার ছাড়াতে পারে। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 23 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 37,483 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 362 পয়েন্ট কমে অবস্থান করছে 23,827 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 20 পয়েন্ট কমে অবস্থান করছে 3,873 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,347 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 15 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 406 পয়েন্ট কমে অবস্থান করছে 81,045 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 14 পয়েন্ট কমে অবস্থান করছে 1,149 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর 2025-26 অর্থ বছরের বাজেট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।